হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আপনারা যারা মানি হাইস্ট সিরিজ দেখেছেন তারা অলরেডি জানেন যে বার্লিন হলো মানি হাইস্ট সিরিজের অন্যতম প্রধান চরিত্র, যে কিনা প্রফেসরের বড় ভাই ছিল এবং প্রফেসরের করা ডাকাতির প্ল্যানের ইনচার্জ ছিল। এছাড়াও মানি হাইস্ট সিরিজে আমরা জেনেছি যে প্রফেসরের দলে যোগ দেওয়ার আগেই বার্লিন মোট ২৭টি ডাকাতি করেছে। আর বার্লিন সিরিজটা মূলত এই বার্লিন চরিত্রের উপর বেস করেই তৈরি করা হয়েছে, যেখানে আমরা বার্লিনের দুর্ধর্ষতা এবং তার করা বড় বড় বেশ কিছু ডাকাতির ঘটনা সম্পর্কে দেখব। তো বার্লিনের সিজন 1-এ আমরা মাত্র একটি ডাকাতির ঘটনা দেখেছি, আর এখন সিজন 2-তে যেই ডাকাতির ঘটনাটা দেখব সেটা আগেরটার চেয়েও অনেক বেশি সাংঘাতিক। তাই ভিডিওতে ঝটপট সবাই লাইক দেওয়ার কাজটা শেষ করুন আর আমি এক্সপ্লানেশন শুরু করি। সিজন 2-এর শুরুতে বার্লিন এবং ডেমিয়ানকে একটা বোটের উপরে দেখা যায়। দুজনে মিলে সান সেবাস্তিয়ান শহরে আসে চুরির নতুন প্ল্যান করতে। ডেমিয়ান বলছিল তারা এখানকার ব্যাংক অফ মার্ভেলাতে চুরি করবে। তার জানা মতে এখানে প্রচুর টাকা এবং স্বর্ণ মজুদ আছে। তার প্ল্যান হলো এবারের ক্রিসমাস ডেতে 3 দিন ছুটি থাকবে, তার মানে এই 3 দিন ব্যাংকে কেউই ঢুকবে না, আর এই সুযোগে তারা আরামসে টাকা আর স্বর্ণ চুরি করে নিয়ে পালাবে। কিন্তু বার্লিন এসব ছোটখাটো চুরিতে আর ইন্টারেস্ট পাচ্ছিল না। ব্যাংকে চুরি করে তারা খুব বেশি হলে 15 মিলিয়ন ইউরো পাবে। এত কম টাকার জন্য বার্লিন রিস্ক নিতে চাইছিল না। সে এখন বড়সড় একটা কোপ মারার ধান্দায় ছিল। তো এরপরে তারা একটা ক্লাবে যায়। সেখানে বার্লিন একজন সুন্দরী মেয়ের নজরে পড়ে যায়। মেয়েটা বার্লিনের কাছে এসে ইচ্ছে করে গলার মুক্তার নেকলেসটা ফেলে দেয়। এতে বেশ কিছু মুক্তা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বার্লিন মুক্তা কুড়িয়ে নেকলেস ঠিক করে মেয়েটাকে পরিয়ে দেয়। বার্লিন তো মেয়ে পটানোতে ওস্তাদ, তাই সে অল্পক্ষণেই মেয়েটাকে পটিয়ে ফেলে। শুধু তাই না, মেয়েটা তাকে নিজের বাড়িতে ইনভাইটও করে। তো পরের সিনে ডেমিয়ান আর বার্লিনকে বোটে করে সেভিয়া শহরে যেতে দেখা যায়, কারণ ক্লাবে দেখা হওয়া মেয়েটা এই শহরেই থাকে। বার্লিন একটা গিফট নিয়ে মেয়েটার বাড়িতে যায়, তবে এটাকে বাড়ি বললে ভুল হবে, কারণ এটা বিশাল প্রাসাদ। তো বার্লিনকে দেখা মাত্রই মেয়েটা তাকে রিসিভ করে ভেতরে নিয়ে যায়। মেয়েটা বলে বার্লিনের জন্য একটা সারপ্রাইজ আছে, এই বলে তাকে একটা রুমে নিয়ে যায়। রুমে ঢুকতেই বার্লিন দেখে তার সামনে মেয়েটার স্বামী ডিউক আলভারো দাঁড়িয়ে আছে। বার্লিন প্রতিবার সবাইকে কট খাওয়ায়, তবে বার্লিন আজ নিজেই কট খেয়ে গিয়েছে। আলভারো মূলত তার স্ত্রীকে পাঠিয়েছিল বার্লিনকে পটিয়ে তার কাছে নিয়ে আসার জন্য। তো বার্লিন লোকটার পরিচয় জানতে চাইলে সে মুখে কিছু না বলে একটা অ্যান্টিক চালিশের ফটো বের করে দেখায়। এই চালিশটা বার্লিন এবং তার টিম অ্যান্তনিও ভালোসের বাড়ি থেকে চুরি করে এনেছিল। আর এই চালিশটা ইউজ করেই তারা চার্চে সুড়ঙ্গ খুঁড়ে পলিগনাকের ভোল্টে চুরি করেছিল, যেটা মূলত আমরা বার্লিনের সিজন 1-এ দেখেছিলাম। তো যাই হোক, বার্লিন এই চালিশটা চুরি করেছিল এবং এটা সামহাও আলভারো জেনে গিয়েছে এবং তার কাছে প্রমাণও আছে। তাই বার্লিন এখানে জানতে চায় আলভারো তাকে ব্ল্যাকমেইল করতে চাইছে কিনা। উত্তরে আলভারো বার্লিনের নিখুঁত চুরির অনেক প্রশংসা করে জানায় তার বার্লিনকে ব্ল্যাকমেইল করার কোনো ইন্টেনশন নেই, বরং সে বার্লিনকে একটা চুরির টাস্ক দিতে চায়। এটা যেমন তেমন চুরি না, সে বার্লিনকে লিজেন্ডারি লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত পেন্টিং দ্য লেডি উইথ অ্যান আর্মিন চুরি করে আনতে বলে। লিওনার্দো দা ভিঞ্চি তার লাইফে জাস্ট 4 জন মহিলার ফটো এঁকেছিল, তার মধ্যে এটা একটা। আর এই পেন্টিংটার অরিজিনাল কপি এই মুহূর্তে ক্র্যাকোয়ের জারতরস্কি মিউজিয়ামে রাখা আছে। বার্লিনের এসব পেন্টিংয়ের ব্যাপারে ভালো নলেজ ছিল। তো আলভারো জানায় তাদের চুরির জন্য অতদূর যাওয়ার দরকার নেই, পেন্টিংটা কিছুদিনের ভেতরে সেভিয়াতে প্রদর্শনীর জন্য আনা হবে, আর তখনই বার্লিনকে ওটা চুরি করতে হবে। তবে বার্লিন আলভারোর অফার রিজেক্ট করে দিয়ে রাগে গজগজ করতে করতে বেরিয়ে আসে। আসলে আলভারো বার্লিনকে কাজের অর্ডার দেওয়ায় বার্লিন খুবই ইনসাল্ট ফিল করেছে, কারণ সে সবসময় নিজের নীতিতে স্বাধীনভাবে চুরি করে। চোর হলেও তার একটা পার্সোনালিটি আছে। বার্লিন তাই জেদের বসে বলে তাকে ইনসাল্ট করার জন্য আলভারোকে সে একটা শিক্ষা দেবে, কারণ আলভারো নিজেও একটা ক্রিমিনাল, তার কাছে অবৈধ সম্পদের অভাব নেই। তাই একজন চোরের কাছ থেকে চুরি করা দোষের কিছু না। এই জন্য বার্লিন টিমের বাকিদেরকেও খবর দিতে বলে। ডেমিয়ান বাকিদের ফোন করতে উঠে যায়। তখন পাশের বিল্ডিংয়ের জানালা থেকে কিছু পড়ার আওয়াজ হলে বার্লিন সেদিকে ফোকাস করে। ক্যান্ডেলা নামের একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের জিনিসপত্র বাইরে ফেলে দিচ্ছিল, কারণ তার বয়ফ্রেন্ডের সাথে কাজিনের রিলেশন আছে। ক্যান্ডেলাকে দেখে বার্লিন ক্রাশ খেয়ে যায়, তাই সে ক্যান্ডেলার সাথে কথা বলতে এগিয়ে যায়। ক্যান্ডেলাও জানতো এরকম ছুকছুকানি লোকদের কিভাবে ডিল করতে হয়, তাই সে বার্লিনের মানিব্যাগ ঝেড়ে দিয়ে চলে যায়। যদিও বার্লিন সেটা বুঝতে পেরেও তাকে কিছু বলেনি। ডেমিয়ান ফিরে এসে জানায় বাকিরা 48 ঘন্টার ভেতরে চলে আসবে।
বার্লিন তখন ক্যান্ডেলাকে দেখিয়ে বলে ওই মেয়েটা শরীরে টাচ না করেও এত পারফেক্টলি তার মানিব্যাগ চুরি করেছে যে সে এতে মুগ্ধ হয়ে গিয়েছে। যাই হোক, পরের সিনে কেইলা এবং ব্রুসকে দেখা যায়। প্যারিসে পলিগনাকের ভোল্টের চুরির টাকায় দুজনে অনেক আনন্দ ফুর্তি করে কাটিয়েছে এতদিন। বার্লিনের ডাকে সাড়া দিয়ে ওরাই প্রথম সেভিয়াতে আসে। এরপরে রয় এবং ক্যামেরনকে আসতে দেখা যায়। প্যারিসের চুরির পরে রয় আর ক্যামেরন রিলেশনে ছিল, কিন্তু পরে ওদের আবার ব্রেকআপও হয়ে যায়। সেই থেকে দুজনের মধ্যে আর কথাবার্তা এমনকি মুখ দেখা দেখিও হয় না। ব্রেকআপের পরে এখানে এসেই ওদের প্রথম দেখা হয়, তবে এক নজর একে অপরের দিকে তাকিয়েই ওরা মুখ ফিরিয়ে নেয়। এরপরে ড্যামিয়ানের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। প্যারিসের চুরির পরে ড্যামিয়ান বাড়ি ফিরে আপসেট হয়ে যায়, কারণ তার ওয়াইফ তাকে চিট করে অন্য কাউকে বিয়ে করেছে। ফাঁকা বাড়িতে ড্যামিয়ানের হাহাকার লাগত, তাই সে ইউনিভার্সিটিতে ক্লাস বাড়িয়ে দেয়। ক্লাসের পরে টিউটোরিয়ালের আওয়ারও বাড়িয়ে দেয়, এমনকি টিচারদের টেনিস ক্লাবেও নাম লেখায়। সে নিজেকে ব্যস্ত রাখত যাতে স্ত্রীকে ভুলে থাকতে পারে। তবুও সবাই যখন বাড়ি ফিরে যেত, ডেমিয়ান তখন খুব একা হয়ে যেত। তার উপরে আবার ইউনিভার্সিটিও ছুটি পড়ে যায়। তখন সে একাকিত্ব আর সামলাতে না পেরে বার্লিনের কাছে চলে যায়। যদিও বার্লিন ওই সময়ে ক্যামিলার সাথে দেখা করার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে বের হয়েছিল, তবে ডেমিয়ানের বিধ্বস্ত অবস্থা দেখে সে ট্রিপ ক্যান্সেল করে ডেমিয়ানকে নিয়ে দেশ বিদেশ ঘুরতে বের হয়। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ডেমিয়ানের মনটা শান্ত হলে এরপর তারা আবার বাড়ি ফিরে আসে। যাই হোক, ফ্ল্যাশব্যাক থেকে ফিরে বার্লিনের টিমের সবাইকে এক জায়গায় দেখা যায়। ডেমিয়ান এবং বার্লিন জানায় তাদেরকে দ্য লেডি উইথ অ্যান আর্মিন পেন্টিং চুরির কাজ দেওয়া হয়েছে। এই পেন্টিংটার বর্তমান মূল্য প্রায় 300 মিলিয়ন ইউরো। তবে ওদের মেইন উদ্দেশ্য পেন্টিংটা চুরি না, বরং যে ওদেরকে কাজটা দিয়েছে মানে ডিউক আলভারোর মালামাল চুরি করাই ওদের মূল লক্ষ্য। তো ডেমিয়ান এখানে সবাইকে আলভারোর প্রপার্টি সম্পর্কে ধারণা দেয়। আলভারোর জায়গা জমি প্রায় 8000 স্কোয়ার মিটারের বিশাল জায়গা জুড়ে। সেখানে বাগান, আস্তাবল, গির্জা সহ অনেক কিছুই রয়েছে। এছাড়া এর ভেতরে বুল ফাইটিং এর জন্য ষাঁড়েরও ব্রিডিং করানো হয়। এসব শুনে ব্রুস জিজ্ঞেস করে লোকটার তো কোনো কিছুর কমতি নেই, এরকম একজন লোক পেন্টিং কেন চুরি করাবে? বার্লিন বলে সেও একই প্রশ্ন করেছিল, পাশাপাশি জানতে চেয়েছিল আলভারো পেন্টিংটা ব্ল্যাক মার্কেটে বিক্রি করবে কিনা। বার্লিনের কথা শুনে আলভারো হেসে বলেছিল সে পেন্টিংটা নিজের কালেকশনের জন্য রাখতে চায়। এরকম আরও অনেক প্রাইসলেস পেন্টিং তার কালেকশনে আছে। বার্লিন তখন তার আর্ট গ্যালারিটা দেখতে চাইলে সে বলেছিল নিরাপত্তার স্বার্থে বার্লিনের মতো প্রফেশনাল চোরকে সে কখনোই নিজের আর্ট গ্যালারি দেখাবে না। আর এর থেকেই বার্লিন বুঝে গিয়েছিল আলভারোর কালেকশনে অনেক মূল্যবান পেন্টিং আছে। তবে তাদের এখন মূল কাজ হলো আলভারোর আর্ট গ্যালারিটা কোথায় সেটা খুঁজে বের করা। তো সবাইকে কাজে লাগিয়ে বার্লিন রয়কে নিয়ে বের হয়। তাদেরকে ক্যান্ডেলা যে বিল্ডিংয়ে থাকে সেখানে যেতে দেখা যায়। বার্লিন রয়কে সাথে এনেছিল কারণ সে লক খোলায় এক্সপার্ট। রয়কে দিয়ে ক্যান্ডেলার ঘরের লক খুলিয়ে বার্লিন তাকে চলে যেতে বলে। এরপরে বার্লিন ভেতরে ঢুকে দেখে ক্যান্ডেলা ঘুমাচ্ছে, তবে ক্যান্ডেলা মূলত ঘুমের ভান করে শুয়েছিল। হঠাৎ সে উঠে বার্লিনকে শ্যুট করে। বার্লিন ভেবেছিল এবার সে মারা যাবে, তবে ক্যান্ডেলা তাকে এয়ারগান দিয়ে গুলি করেছিল, তাই সামান্য চোট ছাড়া তেমন ক্ষতি হয় না। অন্যদিকে বাকিদের দেখা যায় ওরা আলভারোর প্রপার্টির ব্যাপারে ঘাটাঘাটি করছিল। ক্যামেরন খুঁজে বের করে আলভারোর মেইন বিজনেস 3টা: পশুপালন, ওয়াইনের কারখানা এবং জাহাজ রেন্টাল সার্ভিস। এদিকে কেইলা আলভারোর সমস্ত মেইল, মেসেজ, ব্যাংক অ্যাকাউন্ট এবং অর্ডার হিস্টোরি সব হ্যাক করে নেয়। সেখান থেকে বিভিন্ন ডিটেলস ঘেটে জানতে পারে 1999 সালে আলভারো তার প্রাসাদ থেকে ওয়াইন কারখানা পর্যন্ত একটা টানেল বানিয়েছিল। সেই টানেলের ভেতরে আবার ট্রেন যাতায়াতের রাস্তাও তৈরি করেছিল। তবে সন্দেহের ব্যাপার হলো পরের বছর সে ওয়াইনের কারখানাটা অন্য জায়গায় শিফট করে দিয়েছে। তখন থেকে পুরনো ওয়াইনের কারখানাটা খালি পড়ে আছে। তাহলে বেটা, তুই ওয়াইন কারখানা যখন ওখানে রাখবিই না, তাহলে এত টাকা খরচ করে যাতায়াতের পথ কেন বানালি? এর মধ্যে আবার ক্যামেরন আরেকটা ইনফরমেশন বের করে। সে আলভারোর 2000 সালের $10 লাখ একটা বিল খুঁজে পায়। সে এই টাকা খরচ করেছিল সিকিউরিটির পেছনে। সে নাইট্যাক্স প্রাইভেট সিকিউরিটি থেকে সিকিউরিটি হায়ার করেছিল। আর এই কোম্পানিটা যেমন তেমন কোম্পানি না। আপনারা তো নিশ্চয়ই লুভর মিউজিয়ামের নাম সবাই শুনেছেন, যেখানে মোনালিসার ফটো আছে। ওই মিউজিয়াম সহ অনেক বড় বড় প্রতিষ্ঠানের সিকিউরিটির দায়িত্বে ছিল এই কোম্পানিটা। ডেমিয়ান বলে কোন পাগলা নিজের বন্ধ কারখানার সিকিউরিটির জন্য এত টাকা খরচ করবে? তাই সব ক্যালকুলেশন মিলিয়ে ওরা ধারণা করে আলভারোর বন্ধ ওয়াইন কারখানাতেই আর্ট গ্যালারিটা থাকতে পারে। এদিকে বার্লিনকে দেখা যায় ক্যান্ডেলা তার শরীর থেকে এয়ারগানের গুলি বের করে দেয়। ক্যান্ডেলা বলে সে ভেবেছিল তার বয়ফ্রেন্ড এসেছে,
তাই মূলত সে গুলি চালিয়েছিল। আসলে এর আগের বার ওর বয়ফ্রেন্ড একটা শুবক্স চুরি করে নিয়ে গিয়েছিল, যেটার ভেতরে ৬,০০০ ইউরো ছিল। যাই হোক, বার্লিন বলে যদি তুমি আমার মানিব্যাগটা ফেরত দাও তাহলে আমি তোমাকে ডিনারে নিয়ে যাব। ক্যান্ডেলা বলে বার্লিনের মানিব্যাগটা শুবক্সের ভেতরেই ছিল। তাই ক্যান্ডেলা বার্লিনকে রেডি হতে বলে, কারণ তারা একসাথে গিয়ে শুবক্সটা উদ্ধার করে আনবে। তো তারা গাড়িতে করে বের হয়। বার্লিন খেয়াল করে গাড়ির 2টা তার জোড়া দিয়ে হট ওয়্যারিং করা হয়েছে, তার মানে ক্যান্ডেলার এই গাড়িটাও চুরি করা। তো যাওয়ার পথে ক্যান্ডেলা তেল পাম্প থেকে 1 কন্টেইনার ডিজেল কিনে নেয়। এরপরে রাস্তায় থেমে কয়েকটা কাঠের টুকরোও তুলে নেয়। তারপরে একটা আরভি গাড়ির কাছে গিয়ে থামে। এর ভেতরেই ওর বয়ফ্রেন্ড আছে। ক্যান্ডেলা প্রথমে তাকে ডাকাডাকি করে কিন্তু সাড়া দেয় না। তখন ক্যান্ডেলা কাঠের টুকরোগুলো পেরেক দিয়ে মেরে গাড়ির দরজা আটকে দেয়। এরপরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তখন আবার ভেতর থেকে বজ্জারটা দরজা ধাক্কিয়ে রিকোয়েস্ট করতে থাকে ওকে যেন ছেড়ে দেওয়া হয়। ক্যান্ডেলা হাতুড়ি দিয়ে দরজা একটা গর্ত করে এবং জানতে চায় সেদিন সে তার কাজিনের সাথে শুয়েছিল কিনা। ছেলেটা সত্যি স্বীকার করলে ক্যান্ডেলা এটা মেনে নিতে পারে না, তাই তাকে মারার জন্য ফেলে রেখে গাড়িতে চলে আসে। যদিও আরভি গাড়িটা ব্লাস্ট করার আগেই প্রতিবেশীরা ছেলেটাকে বের করে আনতে সক্ষম হয়। আর এদিকে বার্লিনের ক্যান্ডেলার কাণ্ড কারখানা দেখে খুবই মজা লাগছিল। তো ফেরার পথে বার্লিন মজার মজার কথা বলে ক্যান্ডেলাকে প্রায় পটিয়েই ফেলে। এর মধ্যে তারা পুলিশের চেকপোস্টে আটকে যায়। পুলিশ গাড়ির লাইসেন্স এবং রেজিস্ট্রেশন দেখতে চাইলে ক্যান্ডেলা সেটা গাড়ির ভেতর থেকে বের করে দেয়। এরপরে ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলেই সে আটকে যায়, কারণ তার তো ড্রাইভিং লাইসেন্স নেই। অফিসার ওদেরকে সন্দেহ করছিল, তাই ওদেরকে থামতে বলে গাড়ির ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য কন্ট্রোল রুমে যোগাযোগ করে। ততক্ষণে ক্যান্ডেলাও বার্লিনের কাছে স্বীকার করে এটা চোরাই গাড়ি। বার্লিন এখনই কিছু একটা না করলে তারা পুলিশের কাছে ধরা খাবে এবং জেল হয়ে যাবে। তাই বার্লিন এবার নিজের ড্রাইভিংয়ের দায়িত্ব নেয়। অফিসারও ততক্ষণে জেনে যায় এটা চোরাই গাড়ি। অবশ্য বার্লিন তার আগেই রেডি হয়ে যায় এবং গাড়িটা স্টার্ট করে দেয়। আর এখানেই এপিসোড 1 শেষ হয়ে এপিসোড 2 শুরু হয়। তো সামনের দিকে ব্যারিকেড এবং পুলিশের গাড়ি ছিল, তাই বার্লিন গাড়ি ব্যাক গিয়ারে নিয়ে পিছনের দিকে যেতে থাকে এবং একটা ব্রিজের মাঝখানে গিয়ে থামে। ততক্ষণে পুলিশের গাড়ি দুটো সেখানে চলে আসে এবং সারেন্ডার করতে বলে। তবে বার্লিন তো ধরা দেওয়ার লোক না, সে গাড়ি টপ গিয়ারে নিয়ে সোজা টান দেয়। লাস্ট মুহূর্তে বাধ্য হয়ে পুলিশই জিপ সরিয়ে নেয়। বার্লিন জিপ দুটোর সাথে সামান্য ক্র্যাশ করে বেরিয়ে যায়। কিছু দূর গিয়ে গাড়িটা জঙ্গলের মাঝে নামিয়ে ইঞ্জিন অফ করে দেয়, তাই পুলিশ আর তাকে না পেয়ে বেরিয়ে যায়। বার্লিনের ক্রেজিনেস দেখে এবার ক্যান্ডেলাও তার প্রেমে পড়ে যায়। এদিকে কেইলা আর ব্রুসকে দেখা যায়, ওরা শুয়ে শুয়ে গল্প করছিল। এ সময় কেইলার মোবাইলে বারবার তার মায়ের ফোন আসলে কথা বলতে সে বাইরে চলে যায়। আসলে মায়ের নামে সেভ করা এটা তার আরেক বয়ফ্রেন্ড ক্লডিওর নাম্বার। তার কথাবার্তা রয় শুনে ফেলে, যদিও কেইলাও রয়ের কাছে সব স্বীকার করে। সে ব্রুসকেও ভালোবাসে, আবার ক্লডিওর জন্য মনটা ইটিস পিটিস করে। তবে রয় আপাতত তাকে এসব নোংরামি বাদ দিয়ে ব্রুসের সাথে লয়াল থাকার পরামর্শ দেয়। সাথে এটাও বলে কেইলা ধোঁকাবাজ, ব্রুস ওর চেয়ে বেটার মেয়ে ডিজার্ভ করে। যাই হোক, সকালে বার্লিন ফিরে এসে নাস্তার টেবিলে রসিয়ে কষিয়ে ক্যান্ডেলার গল্প জুড়ে দেয়। তবে যাতে মাতাল হলেও সে তালে ঠিক। নাস্তা শেষ করেই তারা একটা মাংসের ফ্রিজার ভ্যান নিয়ে আলভারোর প্রপার্টির খোঁজখবর নিতে যায়। তারা গাড়িটা রাস্তার পাশে রেখে চাকাটা পাংচার করে দেয়, যাতে মনে হয় ডেলিভারি দিতে যাওয়ার সময়ে গাড়ি পাংচার হয়ে ওরা আটকে আছে। তো আলভারোর প্রপার্টি যেখানে শেষ সেখানে উঁচু দেওয়াল দিয়ে ঘেরা আছে। এছাড়া তার প্রপার্টির ভেতরে কারো যাওয়া সম্পূর্ণ নিষেধ। তাছাড়া জায়গাটাও অনেক বিশাল, সরকারি হিসেবে ৮৩০০ হেক্টরের। তবে এত বড় জায়গা, অথচ গুগল ম্যাপে এই জায়গার ব্যাপারে কোনো উল্লেখ নেই। আলভারো দুনিয়ার কাছ থেকে জায়গাটা সিক্রেট রেখেছে। তবে কেইলা ৬০-এর দশকের ওয়াইন কারখানার কিছু ফটো খুঁজে পেয়েছে। কারখানার গম্বুজটা কাচের তৈরি ছিল, তবে বিল্ডিংটা মেবি এখন আর নেই। তো সশরীরে ভেতরে ঢোকাতো রিক্স, তাই তারা একটা ড্রোনের ব্যবস্থা করেছে। ড্রোনটা দেখতে ঈগলের মতো, তাই সেটা কেউ দেখতে পেলেও সহজে ডিটেক্ট করতে পারবে না। তো ড্রোনটা প্রপার্টি এরিয়ার কিছু দূর নিয়ে যেতেই তারা কয়েকটা মৃত পশু পড়ে থাকতে দেখে। তার সামনে দীর্ঘ একটা বেড়া দেখা যায়। তারা বুঝতে পারে এই বেড়াতে হাই ভোল্টেজের কারেন্টের সাপ্লাই আছে, যার কারণে পশুগুলো শক খেয়ে মরে গিয়েছে। কোনো মানুষ যাতে ভেতরে যেতে না পারে, এই জন্যই মূলত এই বেড়ার ব্যবস্থা করা হয়েছে। তো আরো ভেতরে যেতে তারা একটা আস্তাবল দেখতে পায়, যেখানে বেশ কিছু লোক এবং আলভারো আর তার স্ত্রীকে দেখা যায়। দুজনে হর্স রাইডিং করছিল। এরপর তারা ড্রোনটা আরো ভেতরে নিয়ে গেলে একটা ভেন্টিলেটর পুল দেখতে পায়। এটা দেখেই বার্লিন বুঝে যায় নিচে বায়ু চলাচলের ব্যবস্থা আছে, মানে আন্ডারগ্রাউন্ডে অবশ্যই কোনো না কোনো রহস্য আছে। তো
তো তারা ড্রোন আরও ভেতরে নিয়ে যেতেই ওয়াইন কারখানার কাচের গম্বুজটা দেখতে পায়। বিল্ডিংটা না থাকলেও গম্বুজটা সেখানে রাখা হয়েছে। এতে বার্লিন শিওর হয়ে যায় এর নিচেই হয়তো আলভারোর আর্ট গ্যালারিটা রয়েছে। তবে তারা আরও পর্যবেক্ষণ করার আগেই ড্রোনটা কাঁপতে শুরু করে। সেটার সিগন্যাল হারিয়ে যায় এবং ক্র্যাশ করে। আলভারোর প্রপার্টির রহস্য মারিয়ানা ট্রাঞ্চের চেয়েও কম না। সে ওখানে অনেকগুলো জ্যামার লাগিয়ে রেখেছে। এই জন্য ভেতরে কোনো ডিভাইসের সিগন্যালই কাজ করে না। ড্রোনটা ভেতরে পড়ায় বার্লিন টেনশনে পড়ে যায়। সে ভেতর থেকে ড্রোনটা উদ্ধার করে আনার কথা বললে ডেমিয়ান বলে আলভারো বজ্জাত লোক, তার প্রপার্টির ভেতরে যাওয়া মানে সুইসাইড করা। তবে বার্লিন বলে আলভারো যদি ড্রোনটা পেয়ে যায় তাহলে সবার আগে সন্দেহ বার্লিনের উপরে আসবে। তখন হয় আলভারো তাদের জেলে পাঠিয়ে দেবে আর না হয় লোক লাগিয়ে মেরে ফেলবে। তো শেষমেশ ব্রুস আর কেইলা ভেতরে যেতে রাজি হয়। এই জন্য মই দিয়ে দেয়াল টপকে তাদেরকে ভেতরে পাঠানো হয়। কিছুদূর গিয়ে তারা ইলেকট্রিক বেড়ার সামনে পড়ে যায়। ব্রুস তখন আর্থিংয়ের মাধ্যমে বেড়ার সবচেয়ে নিচের তারের কারেন্ট মাটিতে ট্রান্সফার করে দেয়। এতে তারের ভল্ট কমে গেলে সে কাটার দিয়ে তারটা কেটে ফেলে। এরপরে দুজনে শুয়ে ভেতরে চলে যায়। কেইলা তার ট্যাবের জিপিএস ট্র্যাকারের মাধ্যমে এগিয়ে গিয়ে ড্রোনটা দেখতে পেয়ে যায়। তবে ড্রোন উদ্ধারের আগেই গাড়িতে করে আলভারোর এই প্রপার্টি দেখাশোনার দায়িত্বে থাকা সান্তোষ চলে আসে। ব্রুস তখন কেইলাকে বলে সে যেন পায়ের গোড়ালিতে চোট পাওয়ার অ্যাক্টিং করে। সান্তোষ এসে গাড়ি থামিয়ে ওদের অ্যালার্ট করে, এটা প্রাইভেট প্রপার্টি, এখানে তোমরা ঢুকতে পারবে না। কি রাগ করলা? ব্রুস এবার বুদ্ধি খাটিয়ে বলে তারা ষাঁড়ের ফটো তুলতে এসেছিল। তো সান্তোষ এবার মুখ দিয়ে কেমন যেন একটা আওয়াজ করতেই দুটো ষাঁড় সেখানে চলে আসে। সান্তোষ ব্রুসকে ফটো তুলতে বলে কেইলাকে নিয়ে সাইডে যায়। সে কেইলার পা চেক করেই বুঝতে পারে এরা নাটক করছে। তবে এতদিন পরে এরকম পরিস্থিতিতে কোনো মেয়েকে পেয়ে সান্তোষের মনটা উড়ু উড়ু শুরু করে। ব্রুস বিপদ আন্দাজ করে বার্লিনকে ফোনে ট্রাই করে, কিন্তু পুরো এরিয়াতে জ্যামার লাগানো থাকায় তাই কল ঢোকে না। সান্তোষ জোর করে কেইলাকে গাড়িতে তুলে নিয়ে যেতে গেলে ব্রুস ইট দিয়ে গাড়ির গ্লাস ভেঙে দেয়। তখন সান্তোষ বেরিয়ে এসে ব্রুসকে বন্দুকের পয়েন্টে নিয়ে সাইডে নিয়ে গিয়ে তার পায়ে গুলি করে দেয়। এরপরে সেকেন্ড গুলি চালানোর আগেই কেইলা গাড়ি এনে সান্তোষকে ধাক্কা মারে। ব্রুস দ্রুত বন্দুকটা কুড়িয়ে সান্তোষকে গুলি চালিয়ে দেয়। এরপরে তারা সান্তোষের বডিটা এবং ড্রোনটা গাড়িতে তুলে নেয়। সান্তোষের গাড়িতে একটা রিমোট ছিল। এই রিমোটটা দিয়ে ওই প্রপার্টির যতগুলো গেট আছে, ইভেন ইলেকট্রিক তারের বেড়ার গেট পর্যন্ত সবগুলোই খোলা যেত। তাই ব্রুস এবং কেইলা সেই গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে আসে। গুলি লাগলেও সান্তোষ তখনও বেঁচে ছিল, তাই তাকে বার্লিনের বোটে নিয়ে এসে বেঁধে রাখে। বার্লিন বলে অলরেডি যা জগা খিচুড়ি বেঁধে গিয়েছে তাতে জানাজানি হলে তাদের সেভিয়া থেকে পালানো লাগবে। তবে সকাল হতে যেহেতু অনেক দেরি আছে, আবার তাদের কাছে আলভারোর প্রপার্টিতে ঢোকার রিমোটও আছে, তাই পালানোর আগে তাদের চুরি করারও একটা ভালো অপরচুনিটি রয়েছে। আর এই জন্য তারা আজ রাতেই আলভারোর আর্ট গ্যালারিতে চুরির প্ল্যান করে। তবে সেই চুরির প্ল্যানটা আসলে কেমন সেটা আমরা এপিসোড 3-তে দেখব। এপিসোড 3 শুরু হলে দেখা যায় বার্লিন একটা ব্যাগ থেকে পাওয়ারফুল সব অস্ত্র বের করে সবার হাতে দেয়। সে ক্যামেরন এবং রয়কে বোটেই রেখে যায় যাতে সান্তোষকে পাহারা দিতে পারে। এরপরে বাকিরা সান্তোষের গাড়িতে করে আলভারোর প্রপার্টিতে ঢুকে পড়ে। কেইলা এক ধরনের হেলমেট পরেছিল যেটাতে থার্মাল সেন্সর আছে। সে সামনের দিকে খেয়াল করে বাকিদের নির্দেশনা দিচ্ছিল। এদিকে ক্যামেরনকে দেখা যায় সে সান্তোষের ক্ষত জায়গাগুলো পরিষ্কার করে দিচ্ছিল। তবে হঠাৎ সান্তোষ তার কানে কামড় দেয়। এরপরে চুলের মুঠিতে কামড় দিয়ে ধরে থাকে। তখনই রয় এগিয়ে এসে সান্তোষকে মেরে ক্যামেরনকে বাঁচায়। তবে রয় বদমাসটাকে গুলি করল না কেন এই নিয়ে ক্যামেরন রাগারাগি করে। তখন রয় জানায় বার্লিনের নির্দেশ ওকে বাঁচিয়ে রাখতে হবে। আর এই ব্যাপার নিয়ে দুজনের ভেতরে ঝগড়া হলে ক্যামেরন বোট থেকেই বেরিয়ে চলে যায়। রয় তাকে আটকাতে গেলে সান্তোষ ততক্ষণে নিজের হাতে রশি কেটে ফেলে। ভেতরে একটু শব্দ হওয়ায় কি ব্যাপার দেখার জন্য রয় গিয়ে দেখে সান্তোষ জায়গা মতো নেই। রয় বুঝতে পারে সান্তোষ এখনো বোটেই আছে, তাই সে যাতে পালাতে না পারে এই জন্য রয় বোটটা উপকূল থেকে অনেকটা দূরে নিয়ে যায়। অন্যদিকে বার্লিনেরা ভেন্টিলেটর পুলের কাছে গাড়ি থামায়। এরপরে সেটার শিকগুলো গাড়ির সাথে বেঁধে দিয়ে ভেঙে ফেলে। বার্লিন দুটো ফ্লেয়ার স্টিক ফেলে গভীরতা দেখে নেয়। তারপরে দড়ি বেয়ে তারা ভেতরে নামে। টানেল দিয়ে যাওয়ার সময়ে কেইলা ধোঁয়া ইউজ করছিল যাতে কোনো লেজার অ্যালার্ম থাকলে দেখা যায়। আর এরকম পরিস্থিতির কথা আন্দাজ করে সে আগে থেকেই ধোঁয়া তৈরি হয় এমন একটা ডিভাইস নিয়ে এসেছিল। তো তারা হাঁটতে হাঁটতে কাচের গম্বুজের কাছে পৌঁছে যায়। তবে ভেতরে ঢোকার আগে কেইলা ধোঁয়া ছেড়ে দেখে পুরো জায়গাটা লেজার অ্যালার্ম দিয়ে ঘেরা। এরকম সিকিউরিটি দেখার পরে আর সন্দেহ থাকে না যে সেই আর্ট গ্যালারিটা এখানেই রয়েছে। তো এই লেজারকে কাটার জন্য কেইলা একটা ট্রিক্স কাজে লাগায়।
লেজারের একটা রশি থেকে অন্য রশি পর্যন্ত 2 ডিগ্রি পর্যন্ত ফাঁকা আছে। তারা যদি একটা রশিকে সামহাও ক্লিয়ার করে দিতে পারে তাহলেই ভেতরে ঢুকে যেতে পারবে। আর এই জন্য তারা একটা রোবোটিক আর্ম ইউজ করে। তাদের কালেকশনে অনেক ধরনের ক্যালিবারের লেজার লেন্স ছিল। কেইলা ক্যালকুলেশন করে দেখে কোন লেন্স কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলে রিপ্লেস করা যাবে। তারপরে সেইভাবে সেট আপ করে তারা নিজেদের লেজার লেন্স দিয়ে আলভারোর লেজার রশি রিপ্লেস করে দেয়। এতে ভেতরে ঢোকার জন্য সামান্য একটা চেম্বার তৈরি হয়। প্রথমে বার্লিন ভেতরে এক পা ঢোকায়, কিন্তু তার অন্য পায়ের শুলেইস খুলে গিয়েছিল। লেজারের সামান্যতম টাচ লাগলেই অ্যালার্ম বেজে উঠবে। তাই বার্লিন আবারও বাইরে বেরিয়ে এসে এবার জুতো খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে শোয়ার জন্য একটা রাজকীয় খাট ছিল। রুমে লাইট অন হতেই বার্লিনের মনে হয় সে অন্য দুনিয়ায় হারিয়ে গিয়েছে। এখানে এমন সব পেন্টিং এর কালেকশন আছে যা পুরো দুনিয়াতে এই এক পিস করে আছে। বার্লিন এক এক করে পেন্টিংগুলো দেখে আর সেগুলোর বিবরণ দেয়। যেমন ডাস মাস্টার রেমব্রান্ড ভ্যান রাইনের আঁকা বিখ্যাত পেন্টিং দ্য স্ট্রম অন দ্য সি অব গ্যালিলি, যেটা 1990 সালের 18 মার্চ বোস্টনের ইসাবেলা স্টুয়ার্ট গার্ডনার মিউজিয়াম থেকে চুরি হয়ে গিয়েছিল। এছাড়া ছিল ভ্যান গফের আঁকা পপি ফ্লাওয়ার পেন্টিং, যেটা কায়রোর মোহাম্মদ মাহমুদ খলিল মিউজিয়াম থেকে 1997 এবং 2010 সালে অর্থাৎ দুবার চুরি হয়েছিল। আর শেষ চুরির পরে এটা আলভারোর কাছেই রয়েছে। এছাড়া আরও ছিল ওমেন উইথ আ ফ্যান পেন্টিং, যেটা আমেডা মডিগ্লিয়ানির আঁকা। এটাও প্যারিসের মিউজিয়াম অফ মডার্ন আর্ট থেকে চুরি হয়েছিল। এরকম আরও অনেক পেন্টিং আলভারো বিভিন্ন জায়গা থেকে চুরি করিয়ে এনে নিজের পার্সোনাল আর্ট গ্যালারি সাজিয়েছে। আর বলা বাহুল্য এখানে তার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই, বরং এগুলো সে শখের বশেই করেছে। বার্লিন এসব পেন্টিং দেখে চরম ইমোশনাল হয়ে যায় এবং এগুলো চুরির প্ল্যান ক্যান্সেল করে। তবে তার এমন সিদ্ধান্ত শুনে ব্রুস এবং ডেমিয়ান রেগে যায়। চুরি যখন করবেই না তাহলে এত রিস্ক নিয়ে এখানে কেন এলো? বার্লিন চিন্তাভাবনার জন্য 5 মিনিট সময় চায়। 5 মিনিট চিন্তাভাবনার পরে সে গ্যালারির ল্যান্ডলাইন থেকে আলভারোকে ফোন করে এবং বলে সে আলভারোর আর্ট গ্যালারিতে আছে, তার সাথে বার্লিনের জরুরি আলোচনা আছে, তাই সে যেন দ্রুত আর্ট গ্যালারিতে চলে আসে। এদিকে বেচারা আলভারোর স্ত্রীর আজ জন্মদিন ছিল, তাই রাতটা তার সাথেই কাটানোর শিডিউল ছিল, কিন্তু নিরুপায় হয়ে সে বেরিয়ে যায়। তার স্ত্রী জেনোভাভা আফসোস করে বলে, আমার চেয়ে তোমার কাছে পেন্টিংই বেশি মূল্যবান। তবে আলভারো স্ত্রীর কথায় গুরুত্ব না দিয়ে বেরিয়ে যায়। এদিকে রয় বোটের কেবিনগুলোতে সান্তোষকে খুঁজে বেড়াচ্ছিল। হঠাৎ সান্তোষ তার উপরে অ্যাটাক করে, এরপরে তাকে সেন্সলেস করে দেয়। রয় সেন্স ফিরে দেখে সান্তোষ তাকে কুকুরের সাথে একটা লোহার খাঁচায় আটকে রেখেছে। বদমাশ সান্তোষ রয়ের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তার মোবাইলটার লক খুলে নেয়, এরপরে খাঁচাটা পানির ভেতরে ফেলে দেয়। আর এই টান টান উত্তেজনা নিয়ে এপিসোড 3 এখানেই শেষ হয়। তো এপিসোড 4 শুরু হলে দেখা যায় রয় তো লক খোলায় এক্সপার্ট, তাই সে একটা পিন দিয়ে খাঁচার তালাটা খোলার চেষ্টা করে, কিন্তু পানির নিচে থাকার কারণে পিনটা হাত থেকে ছিটকে পড়ে যায়। রয় কুকুরের বেল্টের সাহায্যে পিনটা এগিয়ে এনে তালাটা খুলে ফেলে। এদিকে আলভারোকে দেখা যায় সে বডিগার্ডদের নিয়ে আর্ট গ্যালারিতে চলে আসে। এসেই সে বার্লিনের উপরে রাগ দেখে জিজ্ঞেস করে সে কিভাবে হাইটেক সিকিউরিটি ভেঙে ভেতরে ঢুকলো। বার্লিন বলে, এইটা যে হাইটেক সিকিউরিটি না সেটা তো বুঝতেই পারছেন, এই জন্যই তো আমরা ভেতরে ঢুকতে পেরেছি। কিম, আমার রাগ করলা? এখনো যে চুরি করে মালগুলো নিয়ে চলে যায়নি তাই বিসমিল্লা বলো, তারপর আরও একবার বলো সুবহানাল্লাহ। যাই হোক, বার্লিন বলে আলভারোর কালেকশনে যে পেন্টিং আছে সেগুলোর মূল্য প্রায় 1 বিলিয়ন ইউরো। তবুও সে এগুলো চুরি করেনি, কারণ সে আলভারোর বিশ্বাস অর্জন করতে চায়। পাশাপাশি বার্লিন প্রমাণ করে দিল দ্য লেডি উইথ অ্যান আর্মিন এই পেন্টিংটা চুরির সক্ষমতা কেবল তাদেরই আছে। তাদের কথাবার্তার মাঝেই রয়ের ফোন থেকে সান্তোষ আলভারোকে ফোন করে এবং জানিয়ে দেয় বার্লিনরা তাকে কিডন্যাপ করে চাবি এবং রিমোট চুরি করে নিয়ে গিয়েছে। আলভারো সান্তোষকে নিশ্চিন্তে থাকতে বলে ফোন রেখে দেয়। ততক্ষণে রয় পানির উপরে উঠে আসে। আবার কেইলাও দূর থেকে বোটটাকে মুভ করতে দেখে বুঝে যায় কোনো একটা ঝামেলা হয়েছে, তাই সেও চলে আসে এবং দুজনে মিলে সান্তোষকে আবারও বন্দি বানিয়ে নেয়। এরপরে তার কাছে জানতে পারে আলভারোর প্রপার্টিতে জ্যামার লাগানোর কারণে মোবাইল সিগন্যাল কাজ করে না, তবে আর্ট গ্যালারির ল্যান্ডলাইনটা কাজ করে। অন্যদিকে বার্লিন আর আলভারো নেগোসিয়েশনে বসে। বার্লিন দ্য লেডি উইথ অ্যান আর্মিন পেন্টিংটা চুরি করে আনার জন্য 35 মিলিয়ন ইউরো দাবি করে এবং আপাতত 4-5 মিলিয়ন ইউরো অ্যাডভান্স চায়। পেন্টিং পাগলা আলভারো এই টাকাতেই রাজি হয়ে যায় এবং সকালে তার বাড়িতে এসে অ্যাডভান্সের টাকাটা নিয়ে যেতে বলে। তো এরপরে বার্লিনেরা ফিরে আসে। ততক্ষণে সান্তোষকেও ছেড়ে দেওয়া হয়। তবে তাদের একটা জিনিসে খটকা লাগছিল, মাত্র 5 ঘন্টায় আলভারো 5 মিলিয়ন ইউরো কিভাবে ম্যানেজ করবে।
সে তো এটিএম থেকে এত টাকা উঠাতে পারবে না। আবার আজকে ছুটির দিন হওয়ায় ব্যাংক বন্ধ, তাই ব্যাংক থেকে উইথড্র দিতে পারবে না। তার মানে আলভারো নিজের টাকাগুলো অন্য কোথাও লুকিয়ে রেখেছে, আর এই টাকাগুলো অবশ্যই অবৈধ টাকা। তা না হলে নিজের কষ্টের ইনকামের টাকা কেউ এত এত পেন্টিং চুরির জন্য খরচ করবে না। ব্রুস বলে আলভারোর আর্ট গ্যালারিতে 15টা পেন্টিং ছিল। সে যদি প্রতি পেন্টিংয়ে অ্যাভারেজে 20-30 মিলিয়ন ইউরো খরচ করে, তাহলে ওগুলোর পেছনে অন্তত 400 মিলিয়ন ইউরো খরচ হয়ে গিয়েছে। তাই তাদের মনে এখন ঘুরপাক খাচ্ছিল আলভারো কোন সেক্টর থেকে অবৈধ টাকাগুলো পায়, আর সে টাকাগুলো কোথায় লুকিয়ে রেখেছে। আলভারোর অবৈধ টাকা কোন সেক্টর থেকে আসে সেটা খোঁজ নেওয়ার দায়িত্ব দেওয়া হয় ক্যামেরনকে। তাই সে টিমের কাছে বিদায় নিয়ে চলে যায়। সকালে বার্লিন শুয়ে রেস্ট নিচ্ছিল, তখন ক্যান্ডেলা তার রুমে আসে। ক্যান্ডেলা ডেটে যাওয়ার বায়না ধরলে বার্লিন আর না করতে পারে না। সে ড্যামিয়ানকে আলভারোর বাড়ি থেকে টাকা আনার দায়িত্ব দিয়ে ক্যান্ডেলার সাথে বেরিয়ে যায়। ডেমিয়ান ব্রুসকে নিয়ে আলভারোর বাড়িতে যায়। এ সময় তারা তার স্ত্রীকেও সেখানে দেখতে পায়। জেনোভেভা আলভারোকে পার্টিতে নিয়ে যেতে চাইছিল, কিন্তু বিজনেস ডিলের নাম করে আলভারো জেনেভোভাকে বডিগার্ড স্যামুয়েলের সাথে পাঠিয়ে দেয়। গতরাতের পরে জেনেভোভা আরও একবার আলভারোর উপর আপসেট হয়। তো আলভারো 5 মিলিয়ন ইউরো রেডি করে রেখেছিল। ব্রুস আর ডেমিয়ান গুনে গুনে টাকাগুলো ব্যাগে রাখছিল। 4 মিলিয়ন ইউরোর পরে ব্রুস আরেক বান্ডিল টাকা ব্যাগে রাখলে ডেমিয়ান সেটাকে ফিরিয়ে দিতে বলে। তখন ব্রুস ব্যাগের সাইড পকেটে লুকিয়ে রাখা নিজেদের আনা একটা বান্ডিল ফিরিয়ে দেয়। আসলে তারা আগে থেকেই প্ল্যান করে এসেছিল। মূলত তাদের আনা টাকার বান্ডিলের ভেতরে একটা ট্র্যাকার লাগানো ছিল। তো ডেমিয়ান আলভারোকে বলে তাদের 5 মিলিয়ন ইউরোর দরকার নেই, আপাতত 4 মিলিয়নেই কাজ হয়ে যাবে। তাদের ট্রিক হলো আলভারো নিশ্চয়ই এই বেঁচে যাওয়া 1 মিলিয়ন ইউরো তার ভল্টে রাখতে যাবে, আর তখন তাদের বান্ডিলে থাকা ট্র্যাকারের মাধ্যমে তারা আলভারোর ভল্টের লোকেশন জেনে যাবে। যাই হোক, এদিকে ক্যান্ডেলা বার্লিনকে নিয়ে একটা স্ট্রিটে যায়। সেখানে ক্যারেটের পর ক্যারেট শুধু কমলা সাজানো ছিল, আর কিছু মেয়ে দাঁড়িয়েছিল। ক্যান্ডেলা ওদেরকে একটা কোড ওয়ার্ডে বলে এই কমলাগুলো কি চায়না থেকে আনা। এটা বলার পরে তারা একটা ক্যারেটের ব্যারিকেড সরিয়ে দিলে পথ খুলে যায়। তখন ক্যান্ডেলা একটা টানেলের ভেতর দিয়ে বার্লিনকে প্রাইভেট পার্টিতে নিয়ে আসে। এই পার্টিটা আলভারোর স্ত্রীর জন্মদিনের উপলক্ষে দেওয়া হয়েছে। আজ সবাই দিনভর এখানে ফ্রিতে ড্রিঙ্ক এবং এনজয় করতে পারবে। দুজনে ডান্স করছিল, তখন আলভারোর স্ত্রী উপরতলা থেকে বার্লিনকে দেখে একজনের মাধ্যমে তাকে ব্যালকনিতে আসতে বলে। এমনকি ততক্ষণে সে বডিগার্ড স্যামুয়েলকেও ওয়াইন আনার অর্ডার দিয়ে সরিয়ে দেয়। বার্লিন জেনোভেভার কাছে গেলে জেনোভেভা তাকে 3rd ফ্লোরের একটা বাথরুমে গিয়ে অপেক্ষা করতে বলে। কিছুক্ষণ পরে জেনোভেভা বাথরুমে যেতে চাইলে স্যামুয়েল আগে বাথরুমটা চেক করে নেয়। বার্লিন লুকিয়ে ছিল, তাই স্যামুয়েল তাকে দেখতে পায় না। সব স্বাভাবিক দেখে সে জেনোভেভাকে বাথরুমে যেতে দেয়। তো এরপরে জেনোভেভা বার্লিনকে বলে, তোমাকে একটা কাজ দিতে চাই, তুমি আমার হাজব্যান্ডের সমস্ত পেন্টিং চুরি করবে। এমনিতেই সেগুলো ব্ল্যাক মার্কেটে বিক্রি করলে অনেক টাকা পাবে, তার উপরে তোমাদেরকে আমি আরও এক্সট্রা 1 মিলিয়ন ইউরো দেব। তবে বার্লিনের পেন্টিং চুরি করার হলে তো সে আগের দিনই করে ফেলতো, তাই সে জেনোভেভার অফার রিজেক্ট করে দেয়। তখন জেনোভেভা হুমকির সুরে বলে সে জানে দেশ বিদেশের পুলিশরা বার্লিনকে খুঁজে বেড়াচ্ছে, তাই বার্লিন ওর কাজটা না করলে সে পুলিশকে ইনফর্ম করে দেবে। আসলে আলভারো সারাক্ষণ পেন্টিং নিয়ে বিজি থাকত। পেন্টিংয়ের কারণে সে জেনোভেভাকে ঠিক মতো সময় দিত না, তাই জেনোভেভা জেলাস ফিল করত। এই জন্যই সে পেন্টিংগুলো চুরি করাতে চাইছিল, মানে আলট্রা বড়লোকদের বউদের যা হয় আর কি। যাই হোক, এদিকে ডেমিয়ান এবং ব্রুসকে টাকা নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। টাকার ব্যাগ ডেমিয়ানের কাছেই ছিল। সে ব্রুস এবং রয়কে প্রাসাদের বাইরে দাঁড় করিয়ে দেয়, যাতে ওই বাকি 1 মিলিয়ন টাকা নিয়ে কেউ বের হলে ওরা ফলো করতে পারে। এ সময় বার্লিন ডেমিয়ানকে ফোন করে বলে জেনোভেভা তাকে ব্ল্যাকমেল করছে, তাই ডেমিয়ান যেন পার্টি হাউসে চলে আসে। বার্লিন তাকে ভেতরে ঢোকার কোডও বলে দেয়। এ সময় বার্লিনের কাছে ক্যান্ডেলা আসে এবং তার উপরে রাগ দেখায়, কারণ সে বার্লিনকে জেনোভেভার সাথে কথা বলতে দেখেছে। তবে ব্যবসায়িক আলোচনা করছিল অজুহাত দেখিয়ে বার্লিন ক্যান্ডেলাকে সামলে নেয়। এদিকে ড্যামিয়ান পার্টি হাউসে ঢুকতেই তার সাথে জেনোভেভার দেখা হয়ে যায়। জেনোভেভা ড্যামিয়ানকে সাইডে অন্য একটা রুমে টেনে নিয়ে যায়। সেখানে ডেমিয়ান টাকার ব্যাগটা সাইডে রেখে জেনোভেভার সাথে গল্প করতে বসে। জেনোভেভা ইনিয়ে বিনিয়ে ডেমিয়ানকে তার সাথে রিলেশনের অফার দেয়। ডেমিয়ান তো টেনশনে ঘেমে টেমে অস্থির হয়ে যায়। এ সময় কেইলার ফোন আসলে কথা বলার অজুহাতে সে উঠে যায়। কেইলা ডেমিয়ানকে জানায় ট্র্যাকার অনুযায়ী টাকাটা প্রাসাদের আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া হচ্ছে। সে প্রাসাদের লেআউট অনুযায়ী চেক করে দেখেছে প্রাসাদের চার্চের ভেতরে কোথাও একটা আলভারোর টাকার ভল্টা রয়েছে। তো ডেমিয়ান রয়কে নির্দেশ দেয় সে যেন প্রাসাদের চার্চের ব্যাপারে যত ইনফরমেশন আছে সব কালেক্ট করে। এরপরে ডেমিয়ান বার্লিনের কাছে গিয়ে তাকেও ব্যাপারটা জানায়।
বার্লিন বলে এক্ষেত্রে চার্চের ভেতরে অ্যাকচুয়ালি ভল্টটা আছে কিনা সেটা জানার জন্য তাদের প্রাসাদের এন্ট্রি লাগবে। তো একটু পরে আলভারো পার্টিতে আসলে বার্লিন তাকে বলে দ্য লেডি উইথ অ্যান আর্মিন পেন্টিংটা চুরির জন্য তাদের প্রপার প্ল্যান লাগবে, আর এর জন্য একটা ভালো থাকার জায়গা দরকার। বার্লিন প্রাসাদে থাকতে চাইলে আলভারো নির্দ্বিধায় রাজি হয়ে যায়। আলভারো জেনেভোভার মতামত জানতে চাইলে ডেমিয়ানের নেশায় সেও দ্বিমত করে না। তারা কথাবার্তা বলছিল, এ সময় ক্যান্ডেলা এসে বাগড়া দেয়। সে সন্দেহ করছিল বার্লিন আর জেনেভোভার মাঝে চক্কর চলছে কিনা, তাই সে প্রথমেই পরিচয় দেয় সে বার্লিনের গার্লফ্রেন্ড। বার্লিন ক্যান্ডেলাকে বলে তারা ব্যবসার ব্যাপারে আলোচনা করছে। তখন ক্যান্ডেলা ইনডিরেক্টলি জেনেভোভাকে ইঙ্গিত করে বলে, তোমরা বাথরুমে যেই ব্যবসার আলোচনা করছিলে এখানে কি সেই ব্যাপারেই আলোচনা করছো? কথাটা শুনে আলভারো জেনেভোভার দিকে সন্দেহজনকভাবে তাকায়। এরই মধ্যে হঠাৎ ডেমিয়ানের খেয়াল হয় সে টাকার ব্যাগটা টেবিলের পাশে রেখেছিল। সে দ্রুত ছুটে গিয়ে দেখে ব্যাগটা কোথাও নেই, এমনকি কেউ ব্যাগের ব্যাপারে কিছু বলতেও পারছিল না। এখন আপনাদের কি মনে হয় কে এই ব্যাগটা চুরি করতে পারে? তাছাড়া আলভারো কি বুঝে যাবে তার স্ত্রী তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? আর বার্লিনেরা কি পারবে নিজেদের লক্ষ্য পূরণ করতে? এই সবগুলো প্রশ্নের উত্তর পেতে অবশ্যই এই সিজনের পরের ভিডিওটি দেখতে হবে। তো পরের ভিডিও দ্রুত দেখতে চাইলে এই ভিডিওতে লাইক দিন এবং কমেন্টে পার্ট 2 লিখুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।